আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানিয়ে দিব, জুলাই সনদ অসাংবিধানিক হলে বিএনপি সরকার অবৈধ বললেন শারজিস আলম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম জানিয়েছেন যে জনগণ ৫০% ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছে, সেই জনগণই ৭০% ভোট দিয়ে গণভোটে জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কারের পক্ষে মত দিয়েছে। যে সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে বিএনপি সরকার গঠিত হয়েছে এবং সেই প্রক্রিয়ার মাধ্যমে গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেটিকে অবৈধ বলা হচ্ছে। সুতরাং বিএনপি সরকারই অবৈধ, তাকে অবশ্যই দায়িত্ব ছেড়ে দিতে হবে। আজ নীলফামারীতে এনসিপির এক সংবাদ সম্মেলনে তিনি এমন কথা জানিয়েছেন। এরপর জানাবো, বস্ত্রশিল্পে বিদ্যমান সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠন। দেশের বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এবং খাতটির বিভিন্ন সমস্যা নিয়ে বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন বা বিটিএমএ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা এবং সমাধানের লক্ষ্যে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন তিনি। এদিকে টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের কারাদণ্ড। টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদ সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৮,৫৯,৭৩,৩৪৮ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। এবারে জানাবো, জামাত এমপির ভাইরাল ভিডিও নিয়ে তাসনিম জারার মন্তব্য। সাতক্ষীরা ৪ আসনে জামাত ইসলামের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নারী ঘটিত ভাইরাল ভিডিও নিয়ে যখন সারা দেশে তোলপাড়, তখন এটি নিয়ে মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, ভারতের বাইরেও আন্দোলনের ঢেউ। আজ সকাল থেকেই ভারতের নয়াদিল্লির যন্তর মন্তরে বাড়ছে বিক্ষোভকারীদের ভিড়। তারা সবাই নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি করছে। ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলন আরও জোরালো রূপ নিয়েছে। আজ সকাল থেকে অনশন মঞ্চে শিক্ষার্থী, তরুণ, সমাজকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদের ভিড় বাড়ছে। আন্দোলনকারীদের প্রধান দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করা। পাশাপাশি তারা নরেন্দ্র মোদীরও পদত্যাগ দাবি করছে। এবং সর্বশেষ জানাবো, ইউক্রেনে বিক্ষোভের মুখে সেনাপ্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির সেনাবাহিনী প্রধান কমান্ড ইন চিফ ওলেন্দাকান্দর সিরস্কিকে বরখাস্ত করেছেন। আজ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবার বিস্তারিত। জুলাই সনদ অসাংবিধানিক হলে বিএনপি সরকারও অবৈধ বললেন শারজিস আলম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম জানিয়েছেন যে জুলাই সনদ নিয়ে এখন যেভাবে বিএনপি মিথ্যাচার করছে, এই জুলাই সনদ যদি অবৈধ হয় তাহলে বিএনপি সরকারও কিন্তু অবৈধ হয়ে গেছে। তাদের আর ক্ষমতায় থাকার আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি। শারজিস আলম আরও জানিয়েছেন যে জুলাই সনদকে যারা অবৈধ বলে তারা অবৈধ সরকার, তারা অসাংবিধানিক সরকার। এই সরকারে কোনো ম্যান্ডেট নেই, সরকার একটি ভুয়া সরকার। বিএনপি সরকার এখন যে ক্ষমতায় রয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীনভাবে ক্ষমতায় রয়েছে। সংবিধান অনুযায়ী বর্তমান শেখ হাসিনাই প্রধানমন্ত্রী। সুতরাং বিএনপি যেভাবে মিথ্যাচার করছে, তারা আসলে যেভাবে বলাবলি করছে যে সংবিধানের দোহাই দিচ্ছে, সেই ব্যাপারগুলো অবশ্যই আমাদের খতিয়ে দেখতে হবে বলে জানিয়েছেন তিনি। এবং পুরো বিষয়গুলো সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।
জানিয়েছেন এবং পরবর্তীতে বিএনপিকে এই ধরনের কথাবার্তা থেকে বিরত থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে এবং বলা হয়েছে তারা যেন ভবিষ্যতে এই ধরনের মিথ্যাচার করে তারা দেশের মধ্যে যেন একটি ষড়যন্ত্রমূলক পরিস্থিতির সৃষ্টি না করে সেই ব্যাপারগুলো সবাইকে আরও বেশি সতর্ক থেকে তারপর কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে জানানো হয়েছে এবং সবাইকে আরও বলা হয়েছে যে এই ধরনের ঘটনা বিএনপি নতুন নয়, অতীতেও তারা এটি নিয়ে বারবার মিথ্যাচার করার চেষ্টা করেছে, তাদের প্রতিটি পদক্ষেপই হচ্ছে মিথ্যাচারের নামান্তর বলে মন্তব্য করেছেন শারজিস আলম। তিনি বলেন, বিএনপিকে অবশ্যই এর জন্য খেসারত দিতে হবে। তারা 17 বছর পালিয়ে থেকে বিদেশে সরকার পতন তো থাক দূরের কথা, তারা একটা কথা বলতে পারেনি, আর এখন তারা এসেছে আমাদেরকে নানাভাবে সবকিছু শেখানোর জন্য। এই পরিস্থিতি অবশ্যই বিএনপির জন্য এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে বলে জানান শারজিস আলম। তিনি বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য বলেছেন এবং বিএনপি আসলে যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আসলে তারা যে ধরনের মিথ্যাচারিতার মধ্য দিয়ে যাচ্ছে সেটি পৃথিবীর বুকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করবে রাজনৈতিক অঙ্গনে। তাদের এখনই এসব বিষয় নিয়ে সংশোধন হওয়া উচিত বলে মনে করেন তিনি। বস্ত্রশিল্পে বিদ্যমান সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠন। দেশের বস্ত্রশিল্পে বর্তমান যে ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং রপ্তানিতে যে ভাটা পড়েছে, এখান থেকে বেরিয়ে আসার জন্য সরকার ব্যাপকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আজ প্রধানমন্ত্রীর নির্দেশে এই কমিটি গঠন করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন যে বিএনপি সরকার আমলেই আমরা বিদেশে তৈরি পোশাক রপ্তানির যে ধরনের সুযোগ সুবিধার সৃষ্টি করেছি, এর থেকেই মূলত বাংলাদেশটাকে একটি সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতি আমরা কার্যক্রম শুরু করেছি। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে সেই বস্ত্রশিল্পের খাতটাকেই পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকার বিগত 17 বছরে কোনো সেক্টরে উন্নতি তো থাক দূরের কথা, বরং প্রতিটি সেক্টরে তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে। তাদের অবস্থা এতটাই শোচনীয় পর্যায়ে চলে গেছে যে আসলে বর্তমান সরকার এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছে। বর্তমানে আসলে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেটা সবার জন্য খুবই ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং এটি নিয়ে সবাইকেই এখন থেকে সজাগ থাকতে হবে এবং দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিতে হলে পোশাক শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কার্যক্রম চালাতে হবে। বিএনপি সরকার অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় কিন্তু বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি, বিদেশে শ্রমিক পাঠানোর মতো এই দুইটি খাত সৃষ্টি করেছিল, আর সেটির উপর নির্ভর করে বর্তমান বাংলাদেশ চলছে। সুতরাং এই খাতকে ব্যাপক গুরুত্ব দিচ্ছে সরকার। টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের 7 বছরের কারাদণ্ড। টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদকে সম্পদের তথ্য গোপন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে 8,59,73,348 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার চট্টগ্রাম বিভাগের বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ মিজানুর রহমান এই রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণার সময় আসামি জাফর আহমেদ আদালতে উপস্থিত ছিলেন। মামলার নথির সূত্র থেকে জানা গেছে যে আগে 5 মে 2026 একই আদালত জাফর আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অভিযোগে বলা হয়েছে তিনি দুর্নীতি দমন কমিশন দুদকের দাখিল করা সম্পদ বিবরণীতে 3,78,78,879 টাকা সম্পদের তথ্য গোপন করেন। এছাড়াও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে 4,80,94,531 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ভোগ দখলে রাখেন। এসব অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। দুদকের পক্ষের আইনজীবী পিপি মোবারক হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন যে আদালত সাক্ষ্য প্রমাণ, নথিপত্র ও উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা করে আসামিকে দোষী সাব্যস্ত করেন। পরে তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং 8,59,73,348 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে।
জামাত এমপির ভাইরাল ভিডিও নিয়ে তাসনিম জারার কড়া মন্তব্য। সাতক্ষীরা ৪ আসনে জামাত ইসলামের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নারী ঘটিত ভাইরাল ভিডিও নিয়ে সারা দেশে তোলপাড় চলছে। এবার মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। তিনি আমার দেশ পাঠকদের সঙ্গে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, সেটি তুলে ধরা হলো। সিবি অনুযায়ী তার বয়স মাত্র 18। এসএসসি শেষ হওয়ার মাত্রই যেহেতু চাকরি খুঁজছেন, তাই অনুমান করা যায় তার বাড়িতে অভাব। এইরকম সংসারে একটা চাকরি মানে শুধু চাকরি না, মানে মায়ের ওষুধ, ছোট ভাইয়ের ফিজিক্স টিচারের বেতন, বৃষ্টি এলে যে টিনের চাল দিয়ে পানি পড়ে তা সারানো। এদেশে গরিবের চাকরি হয় কিভাবে? পরীক্ষা দিয়ে লাইনে দাঁড়িয়ে। আর সর্বশেষ কোনো ক্ষমতাবান মানুষের দরজায় গিয়ে সুপারিশ নিয়ে। এলাকার সবচেয়ে ক্ষমতাবান মানুষটির নাম এমপি সাহেব। তো একদিন সিবিটা এমপি সাহেবের কাছে পৌঁছালো। হয়তো মেয়েটি নিজে গিয়েছিল, হয়তো পরিবারের কেউ ভরসা দিয়েছিল। যেভাবে মানুষ ক্ষমতাবানদের দ্বারস্থ হয়। তারপরই সিবিতে সই পড়ল এমপি সাহেবের। অবশেষে সিবিতে সই পড়ার পর দেখা গেল যে সেই সিবিটা এমপি সাহেব। তিনি ওই মেয়েটিকে নিয়ে একটি গোপন কক্ষে গেলেন, তারপর ধরা পড়লেন এবং অবশেষে তিনি জানালেন যে সে তার দ্বিতীয় স্ত্রী। পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসলে বোঝা যায় যে এই ধরনের কোনো ঘটনা আসলে ঘটা সম্ভব নয়। কারণ একজন জামাতের এমপি হয়ে কিংবা সংসদ সদস্য হয়ে কিভাবে এত দরিদ্র একটি ফ্যামিলিতে তিনি বিয়ে করবেন, এমন বিষয়গুলো আসলে সবার জন্য খুবই দুঃখজনক এক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এখনই বিষয়গুলো নিয়ে সবাইকে আরও বেশি তদন্ত করা উচিত এবং যদি তিনি দোষী সাব্যস্ত হন, মেয়েদের শ্লীলতাহানি করে থাকেন, তাহলে অবশ্যই উক্ত জামাত নেতাকে বিচারের আওতায় আনার জন্য যথাযথভাবে তদন্ত করা উচিত বলে মনে করেন তাসনিম জারা।